বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা বলতে আমরা কি বুঝি। দেওয়ানি প্রকৃতির মামলা কিংবা সুট অফ সিভিল নেচার এই সম্পর্কে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 সালের যে আমাদের দেওয়ানি কার্যবিধি রয়েছে সেখানে সেকশন 9(8) এর উপর আলোকপাত করা হয়েছে। অনেকেই প্রশ্ন করে থাকে যে দেওয়ানি প্রকৃতির মামলা জমি জমা সংক্রান্ত মামলা কিংবা আঘাত কিংবা ক্রাইম সংক্রান্ত মামলা, শুধু এইটুকু বলেই তারা বলার চেষ্টা করে যে দেওয়ানি কিংবা ফৌজদারি, কিন্তু স্পেসিফিক কোনো ডেফিনেশন আসলে রয়েছে কিনা আমরা সেটার উপর আলোকপাত করার চেষ্টা করব। আমরা জানি দেওয়ানি প্রকৃতির মামলাগুলো সাধারণত ব্রিচ অফ কন্ট্রাক্ট কিংবা রিকভারি অফ পজিশন কিংবা মালিকানার মামলা কিংবা পারফরমেন্স, রাইট অফ অ্যাসোসিয়েশন কিংবা রাইট অফ রিলিজিয়াস পারফরমেন্স কিংবা যে কোনো ধরনের টাইটেল স্যুট, এগুলো সবগুলোই মূলত দেওয়ানি প্রকৃতির মামলা। তাহলে কি এমন বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো থাকলে এই মামলাগুলোকে দেওয়ানি প্রকৃতির মামলা বলা হচ্ছে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে দেওয়ানি প্রকৃতির মামলায় দুইটা ক্যারেক্টারিস্টিক্স বা দুইটা উপাদান থাকতে হবে। একটা হচ্ছে যে দেওয়ানি প্রকৃতির মামলা হচ্ছে মূলত অধিকার নিয়ে মামলা হবে এবং সেটা অবশ্যই সম্পত্তির অধিকার নিয়ে, আর 2 নম্বর যেটা ইস্যু সেটা হচ্ছে যে পদের অধিকার নিয়ে মামলা হবে। তাহলে দেওয়ানি প্রকৃতির মামলা মূলত রাইট টু প্রপার্টি এবং রাইট টু অফিস রিলেটেড। এখন কোশ্চেন হচ্ছে যে সম্পত্তির অধিকার এবং পদের অধিকার বলতে আমরা কি বুঝি? সম্পত্তির অধিকার বলতে, যে সম্পত্তি তো আমরা জানি যে যার আর্থিক মূল্য আছে, এইরকম যে কোনো কিছুই সম্পত্তি। প্রপার্টি মিনস এনিথিং হুইচ হ্যাজ এ মনিটারি ভ্যালু, হুইচ হ্যাজ এ পেকুনিয়ারি ভ্যালু, এরকম যে কোনো আর্থিক মূল্য আছে, এরকম যে কোনো বিষয় সম্পত্তি। আর এই সম্পত্তিগুলো নিয়ে যখন অধিকার প্রতিষ্ঠা করতে চায় কোনো পার্টি, অপর পার্টি যখন তার অধিকারকে অস্বীকার করে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, সেই মামলাগুলোকে দেওয়ানি প্রকৃতির মামলা বলে। আরেক ধরনের মামলা দেওয়ানি প্রকৃতির মামলা, সেটা হচ্ছে যে যদি পদের অধিকার কিংবা রাইট টু অফিস রিলেটেড কোনো মামলা হয়। রাইট টু অফিস মানে হচ্ছে যে আমরা আমাদের যে অফিসিয়াল স্ট্যাটাস, আমাদের যে অবস্থান, সেই অবস্থানের কারণে আমরা কখনো কখনো দেওয়ানি প্রকৃতির মামলা করে থাকি। যেমন কোনো ব্যক্তির সম্পত্তি, যেমন কোনো ব্যক্তির প্রমোশন হচ্ছে না, কোনো ব্যক্তির ইনক্রিমেন্ট হচ্ছে না, কোনো ব্যক্তির জায়গায় অন্য কোনো ব্যক্তিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এই ধরনের যে সমস্ত মামলা সেগুলো দেওয়ানি প্রকৃতির। তাহলে পৃথিবীর যত ধরনের দেওয়ানি মামলা আছে মূলত এই দুইটা ক্যারেক্টারিস্টিক শো করবে। যেমন আমার একটা জমি নিয়ে আমি মামলা করেছি মিস্টার রফিকের বিরুদ্ধে। এই জমি রফিক দাবি করছে এটা তার, আমি দাবি করছি এটা আমার। এই যে অধিকার কি নিয়ে? প্রপার্টি নিয়ে। তাহলে সম্পত্তি নিয়ে অধিকার এস্টাবলিশ করতে চাচ্ছি, এটা দেওয়ানি প্রকৃতির মামলা। কোন একজন ব্যক্তি আমার সঙ্গে চুক্তি করেছে এবং সেই চুক্তি সে লঙ্ঘন করেছে, আমি যে মামলা করব সেটাও দেওয়ানি প্রকৃতির মামলা। আমার যে অগ্রক্রয়ের মামলা সেটাও দেওয়ানি প্রকৃতির মামলা। বিয়ে কিংবা ডিভোর্স রিলেটেড যে মামলা সেগুলো দেওয়ানি প্রকৃতির মামলা। তাহলে সেকশন 9 অফ কোড অফ সিভিল প্রসিডিউর 1908 বলা আছে যে দেওয়ানি প্রকৃতির মামলাগুলোই শুধুমাত্র দেওয়ানি আদালতে বিচার বা দেওয়ানি আদালতে অন্য মামলা বিচারযোগ্য নয়। এখন দেওয়ানি আদালত আমাদের দেশে মূলত 5 ধরনের দেওয়ানি কোর্ট আছে। লোয়েস্ট গ্রেড কোর্ট থেকে শুরু করে যদি আমরা বলি তাহলে দেখব অ্যাসিস্ট্যান্ট কোর্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোর্ট, জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্ট, এডিশনাল ডিস্ট্রিক্ট কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট। এই 5 ধরনের লোয়ার কোর্ট, লোয়ার সিভিল কোর্ট আমাদের দেশে আছে। এই লোয়ার সিভিল কোর্টগুলোতেই মূলত দেওয়ানি প্রকৃতির মামলাগুলো দায়ের করা হয়ে থাকে। এখন এই কোর্টের জুরিসডিকশন কতটুকু সেটা আমরা আরেকটা লেকচারে আলোচনা করব। আমরা শুধু দেখছি যে দেওয়ানি আদালতগুলো মূলত দেওয়ানি প্রকৃতির মামলা নিষ্পত্তি করে থাকে। আরেকটা বিষয় যে দেওয়ানি প্রকৃতির আদালতে যদি কোনো মামলা আসে, সেই বিষয়ে স্পেসিফিক যদি কোনো প্রভিশন না থাকে, স্পেসিফিক যদি কোনো প্রতিকার দেওয়ার জন্য কোনো আইন না থাকে, তাহলে দেওয়ানি আদালত কি সেই মামলাটাকে ফেরত দেয় কিনা, এটা একটা প্রশ্ন। উত্তর হচ্ছে না, দেওয়ানি কোর্ট কখনোই ফেরত দেয় না। এটার একটা ডক্ট্রিন আছে, উবি জাস ইবি রিমিডিয়াম, হোয়ার ইজ রং দের ইজ রিমিডি। যেখানেই অধিকার লঙ্ঘন থাকবে সেখানে রিমিডি থাকতে হবে। এই রিমিডি আইনে থাকুক আর না থাকুক, কোর্ট প্রয়োজনে নিজের বুদ্ধিমত্তা কিংবা নিজের গুড কনসায়েন্স কিংবা নিজের ইনহেরেন্ট পাওয়ারকে কাজে লাগিয়ে এখানে সিদ্ধান্ত দেবে। তাহলে আমরা দেখছি যে কোর্টের দ্বার থেকে কখনোই কেউ ফেরত আসে না যদি সেই ব্যক্তিটার অধিকার লঙ্ঘন হয়, যদি সেটা আমরা যেটাকে বলি হচ্ছে যে ইনজুরি হয়, আমরা যেটাকে বলি ইনজুরি যদি হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই সেটার প্রতিকার পাবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে ইনজুরি শব্দটা বারবার বলছি বা বলার চেষ্টা করছি, ইনজুরি আসলে কি? আমরা জানি একজন ব্যক্তির 2 ধরনের ক্ষতি হয়। একটা হচ্ছে প্রকৃত ক্ষতি, যেটাকে ড্যামনাম বলে। আরেকটা হচ্ছে যে ক্ষতির বিরুদ্ধে তার লিগাল একটা ডিউটি আছে বা লিগাল প্রতিকার আছে, সেটার নাম হচ্ছে ইনজুরি। যেমন
আমার শার্টটা ছিঁড়ে গেছে, এটা ড্যামনাম। এই শার্ট যদি কেউ ছিঁড়ে দেয় তাহলে এটা ইনজুরি, কারণ এই ইনজুরির বিরুদ্ধে আমি প্রতিকার পাবো। কিন্তু আমার শার্টটা যদি আমি নিজে ছিঁড়ে ফেলি তাহলে এটা ড্যামনাম, এটা আমার প্রকৃত ক্ষতি হয়েছে, কিন্তু এটার জন্য আমাকে কেউ প্রতিকার দেবে না, বা আমি এটা কারোর জন্য এটার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হতে পারবো না, কারণ এই শার্টটা আমার কারণেই ছিঁড়ে গেছে। এবং ইনজুরি, এই দুইটা বিষয় হচ্ছে মূলত দেওয়ানি আদালতে বিচারযোগ্য। তাহলে উবিজিয়াস ইবি রিমিডিয়াম এই ডক্ট্রিনটা মূলত দেওয়ানি আদালতে প্রতিষ্ঠাযোগ্য একটা ইস্যু। আরেকটা বিষয় যে স্যার আর কোনোভাবে কি দেওয়ানি মামলা আমরা বুঝতে পারবো কিনা যে কোন মামলাগুলো দেওয়ানি প্রকৃতির? আরেকটা উপায় আছে। দেওয়ানি প্রকৃতির মামলাগুলো মূলত নিষ্পত্তি করার সময়, অর্থাৎ রিমিডি দেওয়ার সময় মূলত সেখানে ক্ষতিপূরণ কিংবা কম্পেনসেশন কিংবা সেখানে ড্যামেজ দেয়া হবে। অর্থাৎ ক্ষতিপূরণই হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলার সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিকার। এছাড়াও আরো কিছু প্রতিকার দেয়া হয়, যেমন স্পেসিফিক পারফরমেন্স, সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার আদেশ দেন। যেমন কোনো ব্যক্তি আমার কনসার্টে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, সেক্ষেত্রে আমার ক্ষতিপূরণ নিয়ে খুব একটা কাজে লাগবে না, আমি চাইবো, কোর্টকে বলবো যে সে যেন আমার কনসার্টে এসে গানই গায়। এই হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স, তো সেভাবেও দেয়া যাবে। আরেকটা হচ্ছে যদি কোনো কিছুই না হয় তাহলে সেক্ষেত্রে টাকা দিয়ে প্রতিকার হবে, কারণ টাকা হচ্ছে এই পৃথিবীতে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সবচেয়ে উত্তম একটা মাধ্যম। তাহলে আমরা দেখছি যে দেওয়ানি প্রকৃতির মামলাগুলো মূলত হচ্ছে অধিকার, পদের অধিকার এবং সম্পত্তির অধিকার নিয়ে। আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করেন যে স্যার অধিকার বিষয়টা কি? অধিকার হচ্ছে যার বিরুদ্ধে একজনের ডিউটি থাকবে, সেটাই অধিকার। যখন কোনো জমি নিয়ে মামলা হচ্ছে তখন মূলত দুই পার্টি তার ডিউটিকে লঙ্ঘন করার চেষ্টা করছে। আমি যখন বলবো যে আমি এই জমির মালিক, এর অর্থ হচ্ছে সারা পৃথিবীর মানুষের ডিউটি হচ্ছে আমার এই জমিটা আমাকে এনজয় করার সুযোগ দেয়া। তাহলে অধিকার এবং ডিউটি নিয়ে যদি কোনো মামলা হয় সেটাই হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা। এই মামলাগুলো মূলত দায়ের করা হবে দেওয়ানি আদালতে। আরেকটা বিষয় হচ্ছে যে সমস্ত আদালত দেওয়ানি প্রকৃতির কিন্তু দেওয়ানি আদালত থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, সেই সমস্ত আদালতকে দেওয়ানি প্রকৃতির আদালত বলা যায় না। যেমন ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985, 1985 সালের যে পারিবারিক আদালত আছে, যেখানে আমরা জানি মেইনটেনেন্স, ডিভোর্স কিংবা রেস্টিটিউশন অব দ্য কনজুগাল লাইফ এইরকম মামলাগুলো হয়ে থাকে, সেটা দেওয়ানি এবং ফৌজদারি দুই ধরনের চরিত্র আছে। এই জন্য এই মামলাটা যদিও দেওয়ানি প্রকৃতির, কিন্তু এটার ফৌজদারি চরিত্র থাকার কারণে এটাকে পিওর দেওয়ানি কোর্ট বলা যায় না। আমাদের দেশে দেওয়ানি কোর্ট ওই পাঁচটাই, যেটা বললাম, যে অ্যাসিস্ট্যান্ট কোর্ট, তারপর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোর্ট, জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্ট, এডিশনাল ডিস্ট্রিক্ট কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট। এক্ষেত্রে যদি ফ্যামিলি কোর্ট থাকে তাহলে সেটাকে দেওয়ানি প্রকৃতির আদালত বলা হচ্ছে না। তাহলে আমরা দেওয়ানি প্রকৃতির যে আদালত সেটা আমাদের দেশে দেখলাম। ইংল্যান্ডেও দেওয়ানি প্রকৃতির যে সমস্ত কোর্ট আছে, যেগুলো কাউন্টি কোর্ট কিংবা ডিস্ট্রিক্ট কোর্ট, সেগুলো দেওয়ানি প্রকৃতির মামলা নিষ্পত্তি করে থাকে। আরেকটা বিষয় যে স্যার যেহেতু দেওয়ানি প্রকৃতির মামলা আলোচনা করলেন, তাহলে ফৌজদারি বিষয়টা কি? ফৌজদারি হচ্ছে সেই সমস্ত বিষয়, যে সমস্ত বিষয়ে অফেন্স থাকবে। এটা সাধারণ স্টুডেন্ট বা সাধারণ একজন মানুষ বলবে যে অফেন্স কিংবা ক্রাইম রিলেটেড যে সমস্ত মামলা সেগুলো ফৌজদারি, কিন্তু এটা লিগাল ডেফিনেশন না। লিগাল ডেফিনেশন হচ্ছে যে দুটো ইস্যু থাকলে একটা বিষয়কে ফৌজদারি কিংবা ক্রিমিনাল মামলা বলে। নাম্বার 1, যদি সেটা হচ্ছে ট্রেসপাস টু বডি এবং ট্রেসপাস টু প্রপার্টি রিলেটেড হয়। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির শরীরে হস্তক্ষেপ করে, যেমন আঘাত করে, যেমন হচ্ছে কোনো ব্যক্তিকে ধাক্কা দেয়, যেমন কোনো ব্যক্তিকে তার শরীরে স্পর্শ করে, তাকে রেপ করে, তাহলে এগুলো হচ্ছে ট্রেসপাস টু বডি। এই ধরনের মামলাগুলো যেটা হয় সেটা হচ্ছে ফৌজদারি রিলেটেড মামলা, এগুলোকে ফৌজদারি মামলা বলে। আর হচ্ছে ট্রেসপাস টু প্রপার্টি, কেউ যদি কারো জমিতে প্রবেশ করে, কেউ যদি কারো বাড়িতে অনধিকারভাবে প্রবেশ করে, কেউ যদি কারো টাকা চুরি করে, কেউ যদি কারো রবরি করে কিংবা ড্যাকুইটি কিংবা ডাকাতি করে, আত্মসাৎ করে সম্পত্তি, এই সংক্রান্ত মামলাগুলো যেহেতু ট্রেসপাস টু প্রপার্টি, এগুলোর জন্য ফৌজদারি মামলা করা যাবে। তাহলে আমরা দেখছি যে দুই ধরনের ইস্যু আছে। একটা হচ্ছে লিগালি কোথাও প্রবেশ করা, এটা হচ্ছে এন্ট্রেন্স। যেমন আমি আমার বাড়িতে প্রবেশ করেছি, এটা এন্ট্রেন্স। কিন্তু কেউ যখন রাত 12টার পর আমার বাড়িতে প্রবেশ করবে, একজন আগন্তুক, তখন সেটা হচ্ছে ফৌজদারি, কারণ এটাকে এন্ট্রেন্স বলে না, এটাকে ট্রেসপাস তখন বলবে। তাহলে ট্রেসপাস রিলেটেড যে সমস্ত মামলা সেগুলো হচ্ছে ফৌজদারি। আরেকটা প্রশ্ন যে স্যার অন্য কোনো ভাবে কি আমরা ফৌজদারি চেনার কোনো উপায় আছে কিনা ফৌজদারি মামলা? আরেকটা উপায় আছে ফৌজদারি মামলা চেনার উপায়, সেটা হচ্ছে ফৌজদারি মামলায় কোর্ট যে রিমিডি দেবে সেটা মূলত কম্পেনসেশন কিংবা ড্যামেজ দেবে না, সেটা মূলত দেবে হচ্ছে পানিশমেন্ট কিংবা ফাইন। অর্থাৎ হচ্ছে পানিশমেন্ট কিংবা হচ্ছে যে দণ্ড, সেই দণ্ডটা হতে পারে আর্থিক দণ্ড, সে হতে পারে শারীরিক দণ্ড। এইরকম দণ্ডের মাধ্যমে হচ্ছে ফৌজদারি মামলাগুলোর ক্ষেত্রে রিমিডি দেওয়া হয়। তাহলে ফৌজদারি মামলা আমরা চিনে ফেললাম যে ফৌজদারি মামলা হচ্ছে ট্রেসপাস টু বডি, ট্রেসপাস টু প্রপার্টি রিলেটেড মামলা, যে মামলাগুলোতে রিমিডি হিসেবে দেওয়া হয় মূলত
শাস্তি কিংবা পানিশমেন্ট কিংবা ফাইন, সেই সমস্ত মামলাগুলোকে ফৌজদারি মামলা বলা হয়। তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে আমরা দেখছি যে দেওয়ানি মামলা থেকে ফৌজদারি মামলা আলাদা। দেওয়ানি মামলা মূলত অধিকার রিলেটেড মামলা, ফৌজদারি মামলা মূলত ট্রেসপাস রিলেটেড। আমাদের দেশে ফৌজদারি মামলাগুলো মূলত হচ্ছে যে সেকশন 6 অফ সিআরপিসি, তার অধীনে মূলত ফৌজদারি যে সমস্ত কোর্ট আছে, দুই ধরনের ফৌজদারি কোর্ট আছে, একটা হচ্ছে সেশন কোর্ট কিংবা হচ্ছে দায়রা আদালত, আরেকটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। এই দুই ধরনের কোর্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই দুই ধরনের কোর্টে মূলত ফৌজদারি মামলাগুলো দায়ের করা হয়। এছাড়াও মোবাইল কোর্ট কিংবা অন্যান্য কিছু কোর্টকে মূলত স্বল্প এখতিয়ার সম্পন্ন কিছু কোর্ট আছে যেগুলো ফৌজদারি আদালতে বিচারযোগ্য। এছাড়াও অনেক বড় কিছু আদালত আছে যেমন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সেগুলো মূলত ফৌজদারি মামলা নিষ্পত্তি করে থাকে। তাহলে আমরা দেখছি যে ফৌজদারি মামলার ক্ষেত্রে অফেন্স রিলেটেড ইস্যুগুলোই আসবে। অফেন্স কাকে বলেছে অফেন্স হচ্ছে কোনো অপরাধ সংগঠনের বিরুদ্ধে রাষ্ট্র যেটা হচ্ছে প্রতিদান দেবে, সেটা কিসের মাধ্যমে দেবে? জুডিশিয়াল প্রসিডিংস এর মাধ্যমে। তাহলে ফৌজদারি আদালতগুলো মূলত জুডিশিয়াল প্রসিডিংস এর মাধ্যমে শাস্তি নিশ্চিত করে এবং এই শাস্তির মাধ্যমে একজন ব্যক্তি তার অপরাধ থেকে মুক্তি পায়। এটাই হচ্ছে ফৌজদারি আদালতের মূল বৈশিষ্ট্য। তাহলে আমরা ফৌজদারি এবং সিভিল দুইটা আদালত সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। মামলা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আগামী কোনো লেকচারে আবার দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।